Hello, my dear students. How are you all? I hope you all are safe and sound by the grace of the Almighty God. Dear students, today we will discuss about a very important grammatical item named right forms of the verbs. My dear students, actually, the right form of the verb encompasses most of the grammatical rules of English language. And you can see every element of a sentence eventually relates to the verb. All of you already have noticed that the verbs appear differently in a sentence on the basis of their subjects, tenses, moods, voice, different structures and modals, etc. And today in this class we will learn some of the rules, and with the help of those rules we will be able to write the correct form of the verbs in a sentence. So students, let's go to know about some of the rules, and with the help of those rules how we can write the correct form of verbs in a sentence. Dear students, you can see here the instruction of this class is write the correct form of verb. অর্থাৎ ভার্বের সঠিক রূপটি লেখো, and we have learned that in a sentence the verbs appear differently actually according to their subject verb agreement, tenses, voice, modals and etc. একটা সেন্টেন্সে আসলে ভার্ব ভিন্ন ভিন্ন রূপে দেওয়া থাকে। এখন এই ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ বলতে আমরা ট্রেডিশনালি যেটা জানি, কনজুগেশন অফ ভার্বের তিনটি রূপ রয়েছে এখানে: ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এছাড়াও নন ফাইনিট ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি, বা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর ইনফিনিটিভ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে কখনো কখনো প্রেজেন্ট টেন্সে আমাদের ভার্বের সাথে এস বা ইএস অ্যাডেড ফর্ম ব্যবহার করতে হয়। এখন ভার্বের এরকম 5-6টি মোট রূপের মধ্যে সঠিক রূপ কোনটি হবে এটি লেখার জন্য আমাকে আলাদা আলাদা রুল অ্যাপ্লাই করতে হয়। এখন এখানে যে প্রত্যেকটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি সেন্টেন্স এরকম ভিন্ন ভিন্ন রুলস আমাদের অ্যাপ্লাই করে ভার্বের সঠিক রূপটি লিখতে হবে। তো সেজন্য প্রত্যেকটা সেন্টেন্স থেকে আই হ্যাভ টু ফাইন্ড আউট এ ক্লু, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্যাট ভেরি ক্লু আমি খুব সহজে ভার্বের সঠিক রূপটি লিখতে পারবো। তাহলে আমরা একটু দেখি, এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে মাই ব্রাদার জাস্ট মুভ টু এ নিউ প্লেস। তো এই সেন্টেন্সে আসলে এই যে জাস্ট শব্দটি রয়েছে এটি একটি টেন্স মার্কার বলা হয়। আর টেন্স মার্কার এটি কি আসলে তোমরা জানো, একটা সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু ফ্রেজের উপস্থিতি থাকলে আমি বুঝতে পারবো ওই সেন্টেন্সটা কোন টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে, বা ওই সেন্টেন্সের ভার্বটি কোন টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। তাহলে আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে এরকম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, ইন দ্য মিন টাইম, এই ওয়ার্ড বা ফ্রেজগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাকে কি করতে হবে, আমার ওই সেন্টেন্সের সাবজেক্টটাকে দেখতে হবে, এটা সাবজেক্টটা কোন পারসন কোন নাম্বারে আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে তাহলে আমার এরপরে এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে লিখতে হবে হ্যাভ বা হ্যাজ। তাহলে মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে হবে হ্যাজ, মাই ব্রাদার হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি একটি উইক ভার্ব, এর শেষে আমরা ডি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে মাই ব্রাদার জাস্ট হ্যাজ মুভড টু এ নিউ প্লেস। আমরা এরকমও লিখতে পারতাম মাই ব্রাদার হ্যাজ জাস্ট মুভ, এভাবেও লেখা যেত। আবার এই আমরা এখানে যেটা উত্তরটা লিখেছি মাই ব্রাদার জাস্ট হ্যাজ মুভ, এটিও ঠিক আছে। তারপরে দেখো রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ ফরগেট ইউর রিডিং, মানে খুবই কায়মনো বাক্যে বা অত্যন্ত মনোযোগী হয়ে পড়াশোনা করো, না হলে তুমি তোমার পড়াটা ভুলে যাবে। এখানে আসলে এই সেন্টেন্সের ক্লুটা হচ্ছে লেস্ট। যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে, এই লেস্টের অর্থ হচ্ছে যাতে না বা যার ফলে না। লেস্টের বাংলা অর্থ হচ্ছে যাতে না বা যার ফলে না, এটি একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে এই লেস্টের পরে আমরা জানি যে কখনো নো, নেভার, নট এগুলো লিখতে হয় না, এবং এটা একটা স্পেসিফিক স্ট্রাকচার রয়েছে, সেটি হচ্ছে যে লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের পরে শুড অথবা মাইট লিখতে হবে। তারপরে শুড অথবা মাইট যেহেতু মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ যে ভার্বটি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো লেস্ট ইউ শুড অথবা মাইট, মাইটটাই লিখি, লেস্ট ইউ মাইট ফরগেট, রিড ডিলিজেন্টলি লেস্ট ইউ মাইট ফরগেট ইউর রিডিং। খুব মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, না হলে তুমি তোমার পড়াটা ভুলে যেতে পারো, বা যাতে না তুমি তোমার পড়াটা ভুলে যাও।
ওকে, এরপরে দেখো আই রিড এ নোভেল অ্যাট দিস মোমেন্ট। এখানে আসলে এটি একটি টেন্স মার্কার, এই ফ্রেজটি অ্যাট দিস মোমেন্ট। আমরা একটা নিয়ম জানি যে যদি কোনো সেন্টেন্সে অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, নাও এই ওয়ার্ড বা ফ্রেজগুলো থাকে তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয় ভার্বটি। তাহলে এখানে আমাদের কি হবে, আই অ্যাম রিডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আই এর পরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বলবে আমি, যার মধ্যে অ্যাম, আই অ্যাম মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সাথে আইএনজি। আই অ্যাম রিডিং, I am reading a novel at this moment. Okay, এরপরটা একটু দেখি। I finish reading this book. Finish reading this book by 5 p.m. এই যে by, এটি হচ্ছে একটি টেন্স মার্কার। যদি কোনো সেন্টেন্সে by this moment, by this time, by this week এরকম বাই দিয়ে যদি কোনো ফ্রেজ থাকে বা বাই শুধুমাত্র বাই একটি ওয়ার্ড থাকে যদি কোনো সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সের স্ট্রাকচারটি হয় আসলে ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী, বা ওই সেন্টেন্সের যে ভার্বটি এটি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। অর্থাৎ মানে যদি কোনো সেন্টেন্সে এই যে বাই দিস টাইম, বাই দিস উইক, বাই দিস মান্থ এরকম ভাবে যদি কোনো সময়ের নির্দেশনা দেওয়া থাকে তাহলে এখানে বলা হচ্ছে যে আই ফিনিশ রিডিং দিস বুক, আমি এই বইটি পড়ে শেষ করব আজ এই যে 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হতে গেলে আমার এখানে সাবজেক্টের পরে লিখতে হবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তো আই এর পরে আমরা এখানে যদি লিখি যে I shall have finished, পারফেক্ট টেন্স মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো I shall have finished reading this book by 5 p.m. এটা এরকম হলো। এরপরে দেখো my friend is studying hard with a view to make a good result। আমরা জানি যে with a view to এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে উদ্দেশ্যে। with a view to, look forward to, get used to, addicted to, এই চারটি ফ্রেজের পরে মূল ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। আমরা একটা নিয়ম জানি প্রিপজিশন রিলেটেড রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম, সেটি হচ্ছে যে সকল প্রিপজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। আবার এই কথাটির একটি এক্সেপশন রয়েছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, এই চারটি টু এর পরে আবার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো উইথ এ ভিউ টুর পরে সেভাবে আমাদের মূল ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে, এখানে মেক আছে মূল ভার্ব। তাহলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেসব ভার্বের শেষে এরকম ই থাকে এইটার সাথে যদি আমি আইএনজি যোগ করতে চাই তাহলে আমাদের এই ই কে রিপ্লেস করে দিতে হয়। তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে মেকিং, MAKING, মেকিং। মাই ফ্রেন্ড ইজ স্টাডিং হার্ড উইথ এ ভিউ টু মেকিং এ গুড রেজাল্ট। এরপর এটা একটু দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস টু বি সেলফিশ, অর্থাৎ এখানে আমার টু বি ভার্ব লিখতে হবে। তাহলে আমার সাবজেক্টটা হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস টু বি সেলফিশ। এরপরে আমি কি লিখবো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যে কোনো একটা লিখতে হবে। আসলে আমরা এখানে এই যে ফ্রেন্ডস এর সাথে এই যে এস দেখে বা হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুরা, এরকম অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অ্যান্ডের মতো কাজ করছে, এটা ভেবে আমরা সবাই হয়তো ভাববো যে এটা প্লুরাল হবে, আর হবে। আসলে এটা প্লুরাল ভার্ব হবে না, এখানে এটা একটা কারণ আছে, সেটি হচ্ছে যে এই নিয়মটা দেখতে হবে আমাদের। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্প্যানিড বাই, অ্যালং উইথ এই ফ্রেজগুলো দিয়ে একাধিক সাবজেক্ট যুক্ত থাকে তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্প্যানিড বাই, অ্যালং উইথ এই ফ্রেজগুলো দিয়ে একাধিক সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে ভার্বটি হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ হি অনুযায়ী ভার্বটি বলবে। তো হির পরে টু বি ভার্ব বসে হি ইজ। ওকে, তারপরেরটা আমরা একটু দেখি, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি, তুমি যদি নিয়মিত পড়াশোনাটা করতে, ইউ পাস দ্য এক্সাম। আসলে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। ইংরেজিতে কন্ডিশনাল স্ট্রাকচারের কতগুলো সেন্টেন্স রয়েছে, 3টা কন্ডিশনাল সাথে 0 কন্ডিশনাল, এটা তোমরা সবাই জানো, অলরেডি তোমাদের এ ব্যাপারে পড়াশোনা করা হয়েছে। তো দেখো এখানে যে আসলে ইফ যুক্ত যে ক্লজটা বা ইফ যুক্ত যে সেন্টেন্সটা এটাকে কন্ডিশনাল সেন্টেন্স তুমি বলতে পারো। এই কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটি অংশ হচ্ছে ইফ যুক্ত অংশ বা ইফ যুক্ত ক্লজ, আরেকটি হচ্ছে রেজাল্ট, অর্থাৎ প্রথমে তোমাকে একটা শর্ত দেওয়া হবে তারপরে একটা রেজাল্ট বা ফলাফল দেওয়া হবে। তাহলে এখানে তোমার নির্ণয় করতে হবে এই কন্ডিশনাল স্ট্রাকচার গুলো যে ইফ যুক্ত অংশে বা ইফ এর পরে কোন টেন্সের ক্লজ রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ইফ ইউ হ্যাড স্টাডিড, অর্থাৎ ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তারপরে কি হবে, আসলে এটা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। এরপরে তোমাকে লিখতে হবে এই সাবজেক্টের পরে উড হ্যাভ বা মাইট হ্যাভ এর যে কোনো একটি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যে ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ উড হ্যাভ, আমরা লিখলাম ইউ উড হ্যাভ পাসড দ্য এক্সাম। এটা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার।
এবং এই যে ইফ প্লাস এখানে যদি পাস্ট ইনডেফিনিট হতো, এই হ্যাড স্টাডিড এর এখানে যদি শুধু স্টাডিড হতো, তাহলে এটা হয়ে হয়ে যেত উড হ্যাভ হতো না, তাহলে এটা হয়ে যেত উড পাস, সেকেন্ড কন্ডিশনাল যে স্ট্রাকচার, তো তোমরা জানো। তারপর দেখো অন শুড নট সে এনিথিং উইদাউট নো ইট অ্যাকুরেটলি, মানে কারো কোনো ব্যাপারে কোনো কথা বলা উচিত না যদি না সে এটা সঠিকভাবে জানে। তাহলে এখানের নিয়মটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব যে গ্যাপে হবে সেই গ্যাপের আগে বা শূন্য স্থানের আগে প্রিপজিশন রয়েছে। আমরা জানি যে প্রিপজিশনের পরে মূল ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। তাহলে ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নোয়িং ইট অ্যাকুরেটলি, উইদাউট নোয়িং ইট অ্যাকুরেটলি। আচ্ছা, তারপরে দেখো কারিমা সেড দ্যাট শি গো হোম নেক্সট উইক, এটা একটি টেন্স মার্কার। আসলে যদি কোনো সেন্টেন্সে এরকম নেক্সট, নেক্সট উইক, টুমরো এই ওয়ার্ডগুলো থাকে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে কারিমা সেড দ্যাট শি উইল গো হতে পারে, এটা শি উইল গো, সে যাবে কোথায়, বাড়ি যাবে আগামী সপ্তাহে, এরকম। তারপরে দেখো লাস্ট অফ অল যেটা, দি রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। আসলে সাবজেক্ট এবং ভার্ব দেখে আমরা অনেক সময় বুঝতে পারি এটি অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে। মানে এখানে দেখো দি রোজ সাবজেক্ট, আবার কল, কল মানে ডাকা বা বলা, এরকম। তাহলে দি রোজ এটা তো কখনো কথা বলতে পারে না, এটা তো রোজ কিন্তু কখনো কথা বলতে পারছে না, তাহলে এখানে ভার্বের কাজটা তার উপরে এসে পড়তে হবে, অর্থাৎ প্যাসিভ স্ট্রাকচারে এটা হতে হবে। এখানে বলা হচ্ছে যে গোলাপকে বলা হয় ফুলের রানী, তো এটা কারা বলে, বাই আস অর বাই পিপল, তাহলে তোমার একটা প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হচ্ছে। দ্য রোজ কলস হতে পারে না, কারণ গোলাপ তো কখনো কথা বলতে পারবে না, এটা ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে তুমি লিখবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভে লিখতে হবে যে দ্য রোজ ইজ কল্ড, দ্য রোজ ইজ কল্ড দি কুইন অফ ফ্লাওয়ার্স। ওকে, তাহলে তোমরা এখানে ভিন্ন ভিন্ন 10টি নিয়ম সম্পর্কে জানলে। আসলে রাইট ফর্মস অফ ভার্ব সলভ করার জন্য এরকম অনেক নিয়ম রয়েছে, তোমাকে আলাদা আলাদা ভাবে যদি তুমি এটার প্রিপারেশনটা সম্পন্ন করতে পারো তাহলে এই আইটেমটিতে তুমি আসলে খুব ভালো করতে পারবে। আলাদা আলাদা ভাবে বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা জানি যে একটা সেন্টেন্সে ভার্বগুলো ডিফারেন্টলি হাজির হয় বা ডিফারেন্টলি দেওয়া থাকে, বা এক একটা সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন রূপ আমরা ব্যবহার করি। তো সেই ভিন্ন ভিন্ন রূপের ক্ষেত্রে তুমি যদি বলো যে টেন্স মার্কারের রুলসগুলো তুমি আলাদাভাবে শিখবে, টেন্স মার্কারের কিছু নিয়ম রয়েছে, যদি কোনো সেন্টেন্সে কিছু ওয়ার্ড বা ফ্রেজের উপস্থিতি থাকে তাহলে এটা কোন টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্বটি হবে, এরকম। তারপরে তোমার রাইট ফর্মস অফ ভার্বের আলাদা আলাদা আরো কিছু নিয়ম রয়েছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে তোমাকে এই রাইট ফর্মস অফ ভার্বের এই কোশ্চেনটি সলভ করার জন্য প্রথমে দেখতে হবে সাবজেক্টটা কি অবস্থায় আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, সাবজেক্ট রিকগনাইজ করাটা জরুরি। তো এই বিষয়গুলোর দিকে তুমি একটু নজর রেখে যদি আলাদা আলাদাভাবে পড়ো, বা ভার্বের যে ভিন্ন ভিন্ন রূপ, V1 অর বেস ফর্ম কখন হবে, V2 পাস্ট ফর্মটা কখন হবে, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটা কখন হবে, জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল এইগুলা কখন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব, বা আমরা রাইট ফর্মস অফ ভার্বের এই যে বিষয়গুলো কখন কখন অ্যাপ্লাই করব, এই নিয়মগুলো একটু ভালোভাবে দেখলে এই আইটেমটিতে তুমি খুব ভালো করতে পারবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।